নমস্কার। গুড আফটারনুন স্টুডেন্টস। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সঞ্জয় ঠাকুর। তো দেখো, আজকে আমাদের বিজ্ঞান বিষয়ের ক্লাসের টপিকটা কি আগে প্রথমে সেটা জানতে হবে। তো আজকে আমাদের বিজ্ঞান বিষয় ক্লাসের টপিক হচ্ছে পরিবহন, কন্ডাকশন। পরিবহন বলতে কি? পরিবহন বলতে এখানে বোঝানো হয়েছে তাপের পরিবহন কিভাবে হচ্ছে। পরিবহন বলতে বাসে করে বা ট্রেনে করে যাওয়া আসা কিন্তু নয়। এখানে সেটা সেই পরিবহনের কথা কিন্তু বোঝাচ্ছে না। ঠিক আছে, এখানে বোঝাচ্ছে তাপের পরিবহন, কন্ডাকশন। ঠিক আছে, তো এটা হচ্ছে আজকে আমাদের ক্লাসের টপিক। এরপর তোমাদের বলি, আমি তো তোমাদের ক্লাসে বোঝানোর চেষ্টা করবই এই টপিকটার ব্যাপারে সম্পূর্ণ তথ্য। তাছাড়াও যদি তোমাদের মনে কোনো রকম প্রশ্ন আসে, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জানাবে। ঠিক আছে, যাতে আমি তার উত্তরগুলো বা তোমাদের প্রবলেমগুলো সমাধান করতে পারি। ঠিক আছে, তো তোমাদের ক্লাস শুরু করার আগে আরো একটা কথা বলে রাখি, যে আমি আজ থেকে তোমাদের একটা করে হোমওয়ার্ক দেবো। ঠিক আছে, এই যে ক্লাসটা আমি নেব পরিবহন বা কন্ডাকশন সম্পর্কে, সেই সম্পর্কে তোমাদেরকে আমি এমসিকিউ কয়েকটা প্রশ্ন দেব। সেই কয়েকটা প্রশ্ন কিন্তু তোমাদের ঘরে তার উত্তর খুঁজে নিয়ে ভালো করে মুখস্থ করে আসতে হবে। তোমাদেরকে আমি শুধু প্রশ্ন দিয়ে দেবো, তোমাদেরকে উত্তর খুঁজতে হবে এবং সেটা ভালো করে মুখস্থ করে নিয়ে আসতে হবে। এটাই কিন্তু তোমাদের ঘরের হোমওয়ার্ক। এবং পরের দিন আবার তোমাদের যেদিন ক্লাস থাকবে, সেই দিন প্রথমেই সেই ক্লাসে কিন্তু আমি সেই উত্তরগুলো সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। এটা কিন্তু আমার হোমওয়ার্ক থাকবে। তো হোমওয়ার্কটা আমি তোমাদের লাস্ট দেব। ঠিক আছে, এখন ক্লাসটা শুরু করি। তো ক্লাস শুরু করার আগে আমরা প্রথমে কি করি, একজন মহান ব্যক্তির ব্যাপারে জানি। তো সেই মহান ব্যক্তিটিকে দেখে নিই। মহান ব্যক্তির একজন উক্তি পড়ি, উক্তিটিও দেখবো এবং মহান ব্যক্তিটিও দেখবো। দেখো, আশা করি তোমরা সবাই চেনো এই মহান ব্যক্তিটিকে। তোমরা কি জানো আজকে কিন্তু এনার জন্মদিন? ঠিক আছে, ইনি কে বলো তো? ইনি হলেন ডক্টর এপিজে আব্দুল কালাম। ঠিক আছে, আজকে এনার জন্মদিন। ঠিক আছে, এগুলো কিন্তু জানা দরকার। এনা এরা এনারা অনেক কাজ করেছেন আমাদের দেশের জন্য। ঠিক আছে, আমাদের কল্যাণের জন্য, মানুষের জন্য অনেক কাজ করেছেন। তাই এদের জন্মদিন, এরা কি কি করেছে, কেন বিখ্যাত, এগুলো আমাদের জানা দরকার। ঠিক আছে, এদেরকে সম্মান জানানো দরকার। তো যাই হোক, তো চলো এরপর আমরা এনার যে উক্তিটি এখানে লেখা রয়েছে সেটা আমরা পড়ি। বলছে যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে। জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজেই আসে না। আশা করছি বুঝতে পারছো। এই যে কথাটি তিনি বলেছেন, উক্তিটি তিনি বলেছেন, তার পিছনে মূল উদ্দেশ্য কি ছিল সেটা আজকে আমি একটু ব্যাখ্যা করে বলছি তোমাদের। দেখো, বলছে শিক্ষা মানুষকে জ্ঞান অর্জনের পথ দেখায়। আমরা যে বই পড়ে যে পুঁথিগত শিক্ষা অর্জন করি, সেটা আমাদের জ্ঞান অর্জন করতে শেখায়। একজন শিক্ষিত ব্যক্তি বই পড়ে, শিক্ষক ও সমাজ থেকে অনেক কিছু জানতে পারে। কিন্তু কেবল বাইরের জ্ঞান অর্জন করলেই মানুষ সত্যিকারের জ্ঞানী হয় না। যে ব্যক্তি নিজের শক্তি, দুর্বলতা, চিন্তা ও মননকে বুঝতে পারে, সেই সত্যিকার অর্থে জ্ঞানী। কারণ আত্মজ্ঞানী মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে, নীতি নৈতিকতার পথে চলতে, অর্থাৎ সঠিক পথে চলতে এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য বুঝতে সাহায্য করে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, যে শুধুমাত্র বই পড়ে বা বাইরের জগৎ থেকে শুধুমাত্র শিক্ষা গ্রহণ করা, মানে গ্রহণ করলে সেটা কি জ্ঞানী বলা হবে না, তাকে জ্ঞানী বলা যায় না। জ্ঞানী কাকে বলা যায়? যার নিজস্ব একটা নিজের ভেতরের যে কমন সেন্স, যে নিজের জ্ঞান সে কাজে লাগায় এবং
যার সেই সেন্স গুলো আছে, সেই হচ্ছে কিন্তু আসল জ্ঞানী। যে কখন কোন জ্ঞানটা কোথায় কি করতে হবে, কোথায় কি বলতে হবে, কোন কাজটা করাটা সঠিক সময়, এই যে জিনিসগুলো, সেই হচ্ছে কিন্তু আসল জ্ঞানী। এখানে কিন্তু এটাই বলা হয়েছে। তো বলছে শুধু তথ্য মুখস্থ করলেই বা ডিগ্রি পেলেই শিক্ষা সম্পূর্ণ হয় না। জ্ঞান না থাকলে সেই শিক্ষা নিরর্থক। ঠিক আছে। শিক্ষা তখনই মূল্যবান যখন তা মানুষকে আত্মজ্ঞান, বিবেক ও মানবতার পথে পরিচালিত করে। দেখো কি বলছে, যখন তা মানুষকে আত্মজ্ঞান, অর্থাৎ নিজের ভেতরের যে জ্ঞান, সেই জ্ঞান, বিবেক, বিবেক বলতে কি, মনের কথা বোঝানো হয়েছে, ও মানবতার পথে পরিচালনা করে। ঠিক আছে। তো এটাই আমি একটু ইংরেজিতে তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি। Education shows the path to gaining knowledge. An educated person learns many things from books, teachers, and society. But merely knowing about the external world does not make one truly wise. A person who understands his own strength, weakness, thoughts, and mind is truly wise. Self knowledge helps a person make the right decision, follow moral values, and realize the true purpose of life. Just memorizing facts or earning degrees does not complete one's education. Without wisdom, education becomes meaningless. Education has real value only when it leads a person towards self awareness, conscience, and humanity. তাহলে আশা করছি তোমরা এটা বুঝতে পারলে, তাই তো, যে এখানে ডক্টর এপিজে আব্দুল কালাম তার উক্তিতে কি বোঝাতে চেয়েছে। তো এরপর আমরা আমাদের ক্লাসের যে মেইন টপিক, পরিবহন, কন্ডাকশন, সেখানে ফিরে আসবো এবং সেটাকে শুরু করব একটা প্রেজেন্টেশনের সাহায্যে। দেখো, আশা করছি তোমরা আমার স্ক্রিনটা ভালোভাবে দেখতে পাচ্ছ। উপরে লেখা রয়েছে ইংরেজিতে কন্ডাকশন এবং নিচে লেখা আছে পরিবহন। পরিবহন বলতে আবারও বলছি, এখানে বুঝে যাবে ভালো করে যে পরিবহন বলতে এখানে বোঝানো হয়েছে তাপের পরিবহন, যেটা তোমাদের বিজ্ঞান বইয়ে আছে, তাপের পরিবহন, কন্ডাকশন। ওকে। তো এবার তোমাদের বলি যে পরিবহন জিনিসটা আসলে কি। বলো তো পরিবহন জিনিসটা কি। অনেকটা কিন্তু বাস, ট্রেনের যাতায়াতের মতনই ব্যাপার। বাস ট্রেনে কারা যায়? মানুষ যায়, মালপত্র বহন হয়। কিন্তু এই পরিবহন, এই পরিবহনে কে যায়? এই পরিবহনে তাপ যায়। অর্থাৎ তাপ যখন একটা জায়গা থেকে আর একটা জায়গায় যায়, পদার্থের একটা জায়গা থেকে আর একটা জায়গায় যায়, তখন তাকেই বলছে তাপের পরিবহন, কন্ডাকশন অফ হিট। ওকে। তো চলো সংজ্ঞাটা একটু বলে দিই। যখন তাপ কোনো কঠিন পদার্থের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ে, ভালো করে শুনবে, যে এখানে বলা আছে কঠিন পদার্থ, কিন্তু তাপ যখন কোনো কঠিন পদার্থের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছড়িয়ে পড়ে কিন্তু পদার্থ নিজে না সরে, অর্থাৎ পদার্থের কোনো স্থান পরিবর্তন হয় না, কিন্তু পদার্থের ভিতরে তাপ এক জায়গা থেকে, সেই পদার্থটার একটা স্থান থেকে, একটা প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়, তখন সেই প্রক্রিয়াকে তাপ পরিবহন বলা হয়, যেটাকে বলা হচ্ছে কন্ডাকশন অফ হিট। ঠিক আছে। বলছে দেখো, when heat flows from the hotter part to the colder part of a solid without the actual movement of the particles of the substance, the process is called conduction of heat. ওকে। তাহলে বুঝতে পেরেছো যে পরিবহন জিনিসটা কি, বা তাপের পরিবহন যে বোঝানো হচ্ছে সেই জিনিসটা কি। আশা করছি বুঝতে পারলে। এরপর আমরা কি দেখব? উদাহরণ দেখব, এক্সাম্পল দেখব। কিসের? পরিবহনের। দেখো, এখানে তোমরা দুটো ছবি দেখতে পাচ্ছ। একটা ছবিতে কি করছে,
একটা চামচে করে দুধের মধ্যে চিনি মেশাচ্ছে, এবং দ্বিতীয় ছবিটাতে একটা আগুনে একটা দণ্ড নিয়েছে, লোহার দণ্ড, যেটাকে আগুনে গরম করছে। তাই তো? একদমই তাই। তো এবার তোমাদের কি করতে হবে, তোমাদেরকে বুঝতে হবে যে এই দুটো উদাহরণ কি করে তাপের পরিবহনের উদাহরণ। দেখো, যদি দুধটা কিন্তু গরম থাকে প্রচুর, যদি ধরো এখানে যে দুধটা রয়েছে প্রথম ছবিটাতে সেটা প্রচন্ড গরম, এরপর আমি কি করলাম, চিনিটা দিতে গিয়ে চামচটাকেও অর্ধেক দুধের সাথে ডুবিয়ে রাখলাম, দিয়ে আমি আধ ঘন্টা পর এলাম, দিয়ে আমি চামচটা দিয়ে মনে পড়লো আমি তো চামচটা দুধে ডুবিয়ে দিয়ে চলে এসেছি, এবার তো আমাকে তুলতে হবে। ঠিক আছে, যখন তুলতে যাব তখন দেখবো কিন্তু যে অর্ধেকটা ডুবিয়েছিলাম সে অর্ধেকটা তো গরম হয়েইছে, এবং যে অর্ধেকটা চামচের অংশ আমি ডোবাইনি সেই অংশটাও কিন্তু গরম হয়ে গেছে। তার মানে কি, যে যে অর্ধেক আমি ডুবিয়েছিলাম সেখান থেকে তাপ কিন্তু যেখানে ডোবাইনি সেই প্রান্তে চলে এসেছে। তাহলে কি এক জায়গা থেকে আরেক জায়গায় তাপ চলে এলো, এটাই হচ্ছে তাপের পরিবহন। দ্বিতীয় ক্ষেত্রে দেখো, এখানেও কি রয়েছে, এখানেও একটা লোহার রড রড রয়েছে বড়, যেটাকে কি তার একটা প্রথম প্রান্তটাকে গরম করা হচ্ছে, লাল করা করা হয়েছে। তো সেখানে গরম করছে, গরম করার পর দেখো তোমরা দেখতে পাবে যে তাপটা, অর্থাৎ লাল অংশটা কিন্তু আস্তে আস্তে পুরো একদম গোটা লোহার দণ্ডটাকে ঘিরে নেবে। অর্থাৎ কি, লোহার দণ্ডটাতেও কিন্তু আগুনের যে তাপ সেটা আস্তে আস্তে এক প্রান্ত থেকে একদম অন্য প্রান্ত অব্দি চলে যাবে। ঠিক আছে, হয়তো যে প্রথমে এখানে যেটা লাল অংশ হয়েছে সেটার মতো হয়তো শেষের অংশটা গরম হবে না অতটা, কিন্তু তাহলেও কিন্তু হবে। ঠিক আছে, কিন্তু গরম হয়ে যাবে। তো এর থেকে কি বুঝতে পারলাম, এটা তোমরাও জানো, কোনো লোহার খুন্তি হোক বা কোনো কিছু তোমরা যদি কিছু রান্না করতে গিয়ে কড়াইয়ে রেখে দাও, তাহলে কি খানিক বাদে খুন্তিটা গরম হয়ে যায়। কেন হয়ে যায়? তাপের পরিবহনের জন্য। ঠিক আছে, তাহলে এইগুলিতে পদার্থ স্থানান্তরিত হয় না, পদার্থটা কিন্তু এক জায়গাতেই আছে। যেমন চামচটা দুধ ডুবিয়ে রেখে গেছিলাম, লোহার দণ্ডটা আগুনের উপরে নামিয়ে রেখেছি, ধরে রেখেছি। তো পদার্থের কি স্থানান্তর করছি? হচ্ছে না, কিন্তু তাপ ছড়িয়ে পড়ে, এটাই হচ্ছে পরিবহন। কিন্তু তাপটা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়ছে, এটাই কিন্তু হচ্ছে তাপের পরিবহন। বলছে when a metal spoon is placed in hot water বা hot milk, the handle also become hot after some time. 2 নম্বর, when one end of an iron rod is placed in fire, the other end also becomes hot. In both cases, the material, spoon or iron rod, does not move, but heat is transferred through it. This is conduction. ঠিক আছে, তাহলে এক্সাম্পলটা বুঝতে পারলে, এবং এখনো অবধি যেটা বুঝতে পারলে সেটা হচ্ছে কি, পরিবহন কাকে বলে এবং পরিবহনের উদাহরণ। এরপরে আমরা আসবো পরিবহনের প্রক্রিয়া, সেটা আমরা একটু বোর্ডে দেখে নেব। পরিবহনের প্রক্রিয়াটা কি করে হয়। দেখো, পরিবহনের প্রক্রিয়া বোঝানোর জন্য প্রথমে আমরা একটা কি করব, একটা ছবি আঁকবো। দেখো, এর একটা ছবি আঁকছি। ধরো এটা হচ্ছে একটা আয়রন রড। ঠিক আছে, এরপর আমি কি করব, একটা মোমবাতি দিয়ে এখানটা গরম করব। কোথায় গরম করছি? একদম এই প্রান্তটাতে গরম করছি, এখানটাতে, এ- এখানটাতে কিন্তু গরম করছি। এবার বলছে দেখো, ও যে যখন কোনো অংশে আয়রন রডটা যখন কোনো অংশে তাপ দেওয়া হয় তখন কি হয়, এর ভিতরে না, এই আয়রন রডটার ভিতরে অসংখ্য ছোট ছোট ক্ষুদ্র কণিকা থাকে, যেগুলোকে বলা হয়
অনুপরমাণু। এরকম ছোট 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 কি থাকে, অনুপরমাণু থাকে এরকম। ঠিক আছে, বলছে এবারে ওই কণা যখন তাপ দিলাম এই মোমবাতিটির সাহায্যে এই ডগাটাকে কি করছি, তাপ দিচ্ছি, তখন কি হবে না, তখন ওই কণাগুলো দ্রুত কম্পিত হতে শুরু করে। কম্পিত বলতে কাঁপতে শুরু করে। ঠিক আছে, এই কণাগুলো ছোট ছোট কণাগুলো কি হবে, তখন কাঁপতে শুরু করবে। ঠিক আছে, এবার কাঁপতে যখন শুরু করলো তার পাশের কণিকাকে ধাক্কা দেয়। কাঁপতে কাঁপতে কি করবে, এই কণাটা এই কণাটাকে, এই কণাটা এই কণাটাকে, এই কণাটাকে এই কণাটা, এই কণাটা এই কণাটাকে, এইভাবে একে অপরকে ধাক্কা দিতে শুরু করবে। ঠিক আছে, ফলে পাশের কণিকাগুলো কম্পিত হয়। ফলে একে অপরকে ধাক্কা দিলে কি হবে, কাঁপবে। ঠিক আছে, এবং তাপ ছড়িয়ে পড়ে, এবং একটা কণা থেকে আরেকটা কণায় তাপ ছড়িয়ে পড়ে। এইভাবেই কিন্তু এই এইখানটা থেকে তাপ আস্তে আস্তে এই দিকে একদম এই প্রান্ত অবধি চলে আসে। হ্যাঁ, এবার এটা ঠিক কথা যে এখানে যতটা গরম হবে, এই প্রান্তে যতটা তাপ থাকবে বা যতটা গরম হবে, ততটা গরম হয়তো এখানে হবে না, কিন্তু তাপ এইখান থেকে কিন্তু এতটা অবধি ছড়াবে। এটাই হচ্ছে তাপের পরিবহনের প্রক্রিয়া, প্রসেস। ঠিক আছে, একটু ইংরেজিতে বলে দিচ্ছি দেখো। এ মেটাল, যেটাকে এখানে আমি বলছি আয়রন রড, ঠিক আছে, হ্যাজ এ লার্জ নাম্বার অফ টিনি পার্টিকেলস, যেমন অ্যাটমস অ্যান্ড মলিকিউলস। When one part of it is heated, the particles gain energy and vibrate faster. These vibrating particles collide with neighboring particles. The neighboring particles also begin to vibrate and heat is passed along. ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু তাপ, এটা শুধুমাত্র লোহার রড নয় এবং আরো অন্যান্য পদার্থের ক্ষেত্রেও কিন্তু ছড়িয়ে পড়ে। যে কোন কোন পদার্থ সেগুলো বলবো, এবং কোন কোন পদার্থের মধ্যে তাপ পরিবহন হয় না বা কম হয়, এবং কোন কোন পরিবহনের তাপ বেশি হয় সেটাও তোমাদেরকে বলবো। তো এইভাবে কিন্তু শুধুমাত্র লোহার রডে নয়, আয়রন রডে নয়, অন্যান্য জিনিসের ক্ষেত্রেও কিন্তু, অন্যান্য পদার্থের ক্ষেত্রেও কিন্তু তাপ এইভাবে পরিবাহিত হয় এক জায়গা থেকে অন্য জায়গায়। ওকে, ঠিক। এবার এটা মুছে দিই একটু। এবার বলবো যে পদার্থ ভেদে পরিবহন, যে পদার্থ ভেদে অর্থাৎ পরিবহনের দু রকম প্রকার ভেদ আছে। একটা কি, ভালো তাপ পরিবাহী, অর্থাৎ যেসব পদার্থগুলো ভালো তাপ পরিবহন করে। ঠিক আছে, তো এখানে লিখি একদিকে, আমি ছবিও দেখাবো তোমাদের, তাও এখানে একটু লিখে দিচ্ছি আমি, গুড কন্ডাক্টর আর ব্যাড কন্ডাক্টর। দুটো কি কি, এইদিকে হবে লোহা, ঠিক আছে, ভালো, যে গুড কন্ডাক্টর যেগুলো ভালো তাপ পরিবাহী, কি কি করে না, উদাহরণগুলো কি কি, লোহা, তামা, অ্যালুমিনিয়াম, রূপা। ঠিক আছে, কি কি, আয়রন, কপার, অ্যালুমিনিয়াম, সিলভার। এগুলো হচ্ছে গুড কন্ডাক্টর, ভালো তাপ পরিবাহী, এগুলোর মধ্যে কিন্তু তাপ পরিবহন ভালো হয়। এবং এই দিকে হবে ব্যাড কন্ডাক্টর, হবে কি কি, কাঠ, প্লাস্টিক, রাবার, কাঁচ। এগুলোতে কিন্তু, এগুলো হচ্ছে খারাপ তাপ পরিবাহী, ব্যাড কন্ডাক্টর। ঠিক আছে, উড, প্লাস্টিক, রাবার, গ্লাস। এবার বলছে এইগুলোতে তাপ সহজে পরিবাহিত হয় এবং এটাতে তাপ সহজে পরিবাহিত হয় না। কন্ডাক্ট হিট ইজিলি, আর এটাতে ব্যাড কন্ডাক্টর ডু নট কন্ডাক্ট হিট ইজিলি। বুঝতে পারলে? এরপর তোমাদের আমি দেখাই। দেখো, এখানে যেমন কিসের ছবি রয়েছে, একদম ডান দিকের যে ছবিটা, এটা এটা হচ্ছে লোহার এবং নিচেরটা হচ্ছে তামার।
ঠিক আছে। তো এই লোহা এবং তামার এই দুটো কি গুড কন্ডাক্টর, ভালো তাপ পরিবাহী, এবং এইদিকে রয়েছে কাঠ এবং নিচে রয়েছে প্লাস্টিক। তো এই দুটো হচ্ছে ব্যাড কন্ডাক্টর, ঠিক আছে, অর্থাৎ খারাপ তাপ পরিবাহী। তাহলে দুটো দুটো করে বুঝতে পারলে? ওকে। তাহলে তাহলে বুঝতে পারলে যে পরিবাহী দু রকমের হচ্ছে, একটা ভালো তাপ পরিবাহী আর একটা হচ্ছে খারাপ তাপ পরিবাহী। এরপর তোমাদের একটু মুখে বলে দিই যে বাস্তব জীবনে উদাহরণ কি কি এই তাপ পরিবাহী, দু রকম তাপ পরিবাহী। যে দেখো কোথায় কোথায় ইউজ হয়। দেখো খারাপ তাপ পরিবাহী বলতে এমন নয় যে ও শুধুমাত্র খারাপ, ওরও অনেক ব্যবহার আছে, ইউজ আছে। সেরকম ভালো তাপ পরিবাহীরও অনেক ইউজ আছে। যেমন প্রথম বলছে রান্নার পাত্র ধাতুর তৈরি হয় কারণ তা ভালো তাপ পরিবাহী। ধাতুর তৈরি হয় যেমন কি লোহার কড়াই দেখেছো, অ্যালুমিনিয়ামের কড়াই দেখেছো, ঠিক আছে, এগুলো তোমরা দেখেছো। তাতে কি হয়, ধাতুর তৈরি এরা, এই কারণে তাপ পরিবাহী, ভালো তাপ পরিবাহী, এই কারণে রান্না করা হয় খুব সহজে। আবার দেখো পাত্রের হাতল, হ্যান্ডেলটা, বা কোনো চামচের হোক বা কোনো খুন্তির হোক, হাতার হোক, এগুলোর কি হাতলটা, হ্যান্ডেলটা কি হয়, প্লাস্টিক বা কাঠের হয় কারণ তা খারাপ তাপ পরিবাহী। তাহলে বুঝতে পারছো দুটোরই ব্যবহার কিন্তু আছে। তাহলে এই দুটো উদাহরণের সাহায্যে তোমরা বুঝতে পারলে যে এইগুলো, এই দুটোকেই কিন্তু ব্যবহার করা হয়। খারাপ তাপ পরিবাহীরও ব্যবহার আছে, ইউজ আছে, এবং ভালো তাপ পরিবাহীরও ইউজ আছে। এরপর পরিবহনের ব্যবহার জানবো। পরিবহন কি কি কাজে ব্যবহার হচ্ছে, দেখো। ইউজ অফ কন্ডাকশন। প্রথমে বলছে রান্নার পাত্রে তাপ সঞ্চালনে, দেখো রান্না করছে লোহার কড়াইয়ে, তাই না, অথবা ধাতুর কোনো একটা কড়াই, যাতে ভালো তাপ পরিবাহী হচ্ছে, ভালো তাপ পরিবাহী হয় সেখানে রান্না করছে। তাহলে এটা কি, ইন কুকিং ইউটেন্সিলস টু ট্রান্সফার হিট ইভেনলি, ঠিক আছে। 2 নম্বর বলছে ইলেকট্রিক আয়রনে তাপ ছড়িয়ে দিতে। ইলেকট্রিক আয়রন, সেখানেও কি তাপের পরিবহন হয়, তার জন্য কি ইস্ত্রি করা হয় যেটাকে আমরা বলি। তো এটা হচ্ছে কিন্তু তাপ পরিবহনের ব্যবহার। গিজার বা হিটারে তাপ পরিবহন, দেখো গিজার বা হিটার, সেখানেও কিন্তু তাপ পরিবহন হয়। আবার বাড়ির দেয়াল বা ছাদে নিরোধক ব্যবহার করে তাপ তাপ হ্রাস করা হয়, ঠিক আছে। তো এই 4-5টা তোমাদের ব্যবহার কিন্তু আমি বললাম। ইংরেজিতে বলে বলে দিই একটু। ইন ইলেকট্রিক আয়রন টু স্প্রেড হিট, ঠিক আছে, আয়রন ইউজ হয়। দ্য গিজার্স অ্যান্ড হিটার্স ফর হিট ট্রান্সফার। তো দেখো তাহলে এই ব্যবহারগুলো কিন্তু বাস্তব জীবনে আমরা ইউজ করে থাকি, তাই তো। ইউজ অফ কন্ডাকশন, এগুলো হচ্ছে ব্যবহার। এরপর তোমাদের বলবো তাপ নিরোধক, থার্মাল ইনসুলেটর। তাপ নিরোধক, ঠিক আছে, কি বলছে পড়ি একটু, বলি একটু। যে পদার্থে তাপ পরিবহন হয় না বা খুব ধীরে হয়, যে পদার্থগুলোতে তাপ পরিবহন হয় না বা খুব ধীরে হয়, তাকে তাপ নিরোধক বলে। যেমন কি কি, চলো দেখে নি কি কি। এই দেখো এই 3টে জিনিসই, কাঠ, তুলো, প্লাস্টিক, আরো আছে উল, থার্মোকল, এগুলোর মধ্যে তাপ পরিবাহিত হয় না, ঠিক আছে, তাই এরা হচ্ছে তাপ নিরোধক পদার্থ। ঠিক আছে, তাপ নিরোধক, থার্মাল ইনসুলেটর। ঠিক আছে, বুঝতে পেরেছো? Substances that do not allow heat to pass through easily are called thermal insulator. Example wood, cotton, wool, thermocol, plastic, এগুলো, ঠিক আছে। এরপর তোমাদের একটা ইম্পর্টেন্ট, এটা ছাড়াও একটা এক্সট্রা জিনিস তোমরা জেনে রাখো যে তাপ পরিবহনের হার নির্ভর করে কিসের উপর। তাপ পরিবহনের হার, ঠিক আছে, কিসের উপর নির্ভর করে? 1 নম্বর হচ্ছে তাপমাত্রার পার্থক্যের উপর, অর্থাৎ কতটা আমি তাপমাত্রা দিচ্ছি সেটার উপর নির্ভর করে। 2 নম্বর হচ্ছে পদার্থের গুণের উপর, নেচার নেচার অফ দা মেটেরিয়াল, পদার্থের গুণের উপর নির্ভর করে, ঠিক আছে, সে কতটা তাপ গ্রহণ করতে পারে তার উপর নির্ভর করে। আর পদার্থের পুরুত্ব ও দৈর্ঘ্যের উপর, কতটা মোটা এবং কতটা সরু, সেই সবের উপরেও কিন্তু পরিবহনের
হার নির্ভর করে থাকে। ঠিক আছে, তো বুঝতে পারলে? তো ক্লাস এটা এতটা অবধি ছিল। এরপর আমরা কি করব? এরপর আমরা আমাদের যে হোমওয়ার্ক সেটা একবার দেখে নিই, যে কি হোমওয়ার্ক থাকবে তোমাদের। চট করে তোমরা লিখে নেবে খাতাতে। এবং যদি লিখতে এখন না পারো, ইউটিউবে এই ভিডিওগুলো আমাদের দেওয়া থাকে, তোমাদের টিচারদের বলবে, তারা তোমাদেরকে গাইড করে দেবে। বাড়িতে গিয়েও তোমরা এই ভিডিওটা দেখতে পাবে, ভিডিওটা দেখে হোমওয়ার্কটা কিন্তু করে নিয়ে আসতে পারবে। ঠিক আছে, দেখো এখানে প্রথম প্রশ্নটা দিয়েছি, রান্নার পাত্রের হাতল সাধারণত কোন পদার্থে তৈরি হয়? ইংরাজি বাংলা দুটোতেই লেখা আছে। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। তা বলছে লোহা, কাঠ বা প্লাস্টিক। তোমরা উত্তর দেবে। তা বলছে তাপ পরিবহনে কোন কণিকা প্রধান ভূমিকা পালন করে? আয়ন না পরমাণু ও অণু? 3 নম্বর বলছে নিচের কোনটি তাপ নিরোধক পদার্থ নয়? উল না তামা? 4 নম্বর প্রশ্ন বলছে তাপ পরিবহনে তাপ সর্বদা প্রবাহিত হয় ঠান্ডা স্থান থেকে গরম স্থানে, ফ্রম কোল্ড রিজন টু হট রিজন, না গরম স্থান থেকে ঠান্ডা স্থানে? এবং 5 নম্বর বলছে তাপ পরিবহনের হার নির্ভর করে পদার্থের প্রকৃতি, তাপমাত্রার পার্থক্য, নাকি উপরিক্ত সবগুলো, নাকি এই দুটোই, এ আর বি দুটোই, না পদার্থের প্রকৃতি তাপমাত্রার পার্থক্য, কোনটা? এই 5টা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে বাড়িতে খুঁজে নিয়ে আসতে হবে, লিখে নিয়ে আসতে হবে, মুখস্থ করে আসতে হবে। এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? যদি এখন লিখতে না পারো, কোনো অসুবিধা নেই, ইউটিউবে গিয়ে আবার দেখে নেবো। এরপর আমরা কি করব? এরপর আমরা একটা ওয়ার্ড ওয়াল করে নেবো। দেখো এখানে লেখা রয়েছে পরিবহন, কন্ডাকশন, যেটা আমাদের আজকের টপিক, সেটা বিষয়ে আমরা একটা ছোট্ট ওয়ার্ড ওয়াল করে নিই। দেখি কি বলছে প্রথম প্রশ্নটা। প্রথম প্রশ্নটা বলছে তাপ পরিবহন প্রধানত কোন পদার্থে ঘটে? ইন হুইচ টাইপ অফ সাবস্টেন্স ডাজ কন্ডাকশন মেনলি টেক প্লেস? তরল না কঠিন? কোন পদার্থে ঘটে, লিকুইড না সলিড? কঠিন পদার্থে। তাই না? আমি বলেছিলাম যখন পরিবহনের সংজ্ঞা বা ডেফিনেশনটা বলছিলাম তখন। দেখেন একদমই ঠিক। দেখি পরের প্রশ্ন কি রয়েছে। তাপ পরিবহনের সময় পদার্থ ড্যাশ স্থানান্তর হয়, স্থানান্তরিত হয়। ভালো করে বুঝবে, তাপ পরিবহনের সময় পদার্থ কথা বলেছেন, তাপের কথা বলেনি। কিন্তু পদার্থে কি পরিবর্তন হয়, মানে এক স্থান থেকে আরেক স্থানে সরে যায়? হয় না। তাই এটা স্থানান্তরিত হয় না, ডাজ নট মুভ। 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভালো তাপ পরিবাহী? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ গুড কন্ডাক্টর অফ হিট? কাঠ না তামা, উড না কপার? কোনটা বলো তো? তামা, তাই তো? কপার, একদমই ঠিক। 4 নম্বর প্রশ্ন দেখে নিই। নিচের কোন খারাপ তাপ পরিবাহী বা নিরোধক? হুইচ অফ দ্য ইজ এ ব্যাড কন্ডাক্টর অর অ্যান ইনসুলেটর? অ্যালুমিনিয়াম না কাঠ? বলো তো কোনটা হবে উত্তরে? সেটা হচ্ছে কাঠ। তাই না? অ্যালুমিনিয়ামের মধ্যে কিন্তু তাপ পরিবাহিত হয়, কাঠের মধ্যে হয় না। ওকে, পরের প্রশ্ন। ধাতুর দণ্ডের এক প্রান্ত গরম করলে অন্য প্রান্ত গরম হয় কারণ? when one end of a metal rod is heated, the other end becomes hot because of কি? সংবহন না পরিবহন? সংবহনের জন্য ঘটে। প্রক্রিয়াটাকে কি বলে, সংবহন বলে না পরিবহন বলে? পরিবহন বলে, তাই না?
একদমই তাই। দেখো আমাদের ওয়ার্ড ওয়াল যেটা সেটা কমপ্লিট হয়ে গেল, একবার উত্তরটা দেখে নাও ঠিক হয়েছে না ভুল। দেখো, উত্তরগুলোও কিন্তু তোমরা দেখতে পাবে, এক একটা ঠিক, দুয়েরটাও ঠিক, তিনেরটাও ঠিক, চারেরটাও ঠিক, পাঁচেরটাও ঠিক। তো এইভাবে তোমরা দেখতে পেলে, তাই তো? তো সবকটা কিন্তু উত্তর ঠিকঠাকই হয়েছে। এবং আশা করছি তোমরা এই ক্লাসটাও ভালোভাবে বুঝতে পেরেছো। এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে সেটা কিন্তু অবশ্যই আমাকে তোমরা জানাও। ঠিক আছে, তো চলো আজকে ক্লাস এতটাই অবধি। থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।